প্রয়াত চুনিলাল সাহার পুত্র এবং আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, জিরানীয় মহকুমায় পার্টির কাজের সাথে যারা যুক্ত, সংগঠক, নেতৃস্থানীয়, তারা যেমন আছেন, সিআইটিউ যারা করে রানীরবাজার, জিরানিয়া এবং আগরতলা শহরে, তার যারা নেতৃত্ব এবং সংগঠক তারা উপস্থিত হয়েছে। আমি আপনাদের সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। চুনিলাল সাহার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। তার পরিবার পরিজনদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি। চুনিলাল সাহার সাথে ব্যক্তিগতভাবে আমার পরিচিতি সরকার পরিচালনা করতে গিয়ে। এটা আমাদের একটা নিয়মে পরিণত হয়েছিল। জননির্বাচিত যে সংস্থাগুলো বছরে একাধিকবার এই সংস্থাগুলোর যারা নেতৃত্ব, তাদেরকে নিয়ে সেই সংস্থা সরকারিভাবে যে দপ্তর দেখত, সেই দপ্তরের যিনি ভারপ্রাপ্ত মন্ত্রী, তার উপস্থিতিতে এবং প্রশাসনিক দায়িত্ব যাদের উপর, তাদের উপস্থিতিতে তাদের নিয়ে আমরা সভা করতাম। এরকম আগরতলা মিউনিসিপ্যালিটি সহ সারা রাজ্যে আমাদের যে সমস্ত নগর পঞ্চায়েতগুলি ছিল, তাদের চেয়ারম্যানদের নিয়ে আমরা মিটিং করতাম। এরকম সভাতেই চুনিলাল সাহার সাথে আমার প্রথম পরিচয়। আমি যেটা লক্ষ্য করেছি, যদিও রানীরবাজারের চেয়ারম্যান, কিন্তু চুনিলাল সাহা রানীরবাজারের কথাটা বলে দিতেন, বলে সার্বিকভাবে নগরের উন্নয়নের প্রশ্নে রানীরবাজারে কাজ করতে গিয়ে তার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাকে ভিত্তি করে নগরের উন্নয়নের প্রশ্নে বামফ্রন্ট সরকারের চিন্তা ভাবনার মধ্যে যেখানে তার মনে হয়েছে অসম্পূর্ণতা আছে, সেটা দৃকপাত করার চেষ্টা করতেন গঠনমূলক দৃষ্টিতে। এটা কি করা যায় না? এটা আমরা করতে পারছি না কেন? এটা দেখা উচিত। এটা যে একটা সভাতেই বলতেন ঘটনা তা না, বলার পর পার্শ্ব করতে, অর্থাৎ তার রানীরবাজারের কাজের মধ্য দিয়ে বলে যা গেল, সরকারের পক্ষ থেকে যেগুলি প্রতিশ্রুতি দেওয়া হলো, সেগুলি রূপায়িত হলে তো খুশি, উদ্যোগ আছে, কিন্তু কার্যকরী উদ্যোগ বলতে যা বুঝান তার মধ্যে কিছু ঘাটতি আছে। এই প্রশ্নে প্রশাসনের সাথে নিবিড় যোগাযোগ রক্ষা করে দরকার হলে সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী, এমনকি মুখ্যমন্ত্রীর কাছে যখনই প্রয়োজন মনে করতেন, আসতেন, কথা বলতেন। এটা লক্ষ্য করা গেছে এবং এটা ঘটনা করেন মানিকদেব বলেছেন বিস্তৃতভাবে, তারাই বলবেন একসাথে কাজ করেছেন। এবং বিশেষ করে আজকের সভার শুরুতে যে তার স্মরণে যে সুপ্রস্তাবটি তৈরি হয়েছে, এটা পূর্ণাঙ্গ সুপ্রস্তাব আমি বলবো। এর মধ্যেই দিয়েই কিন্তু চুনিলাল সাহা কি করে চুনিলাল সাহা বলে এটা উপস্থিত করার চেষ্টা হয়েছে। যিনি লিখে থাকুন বা যারাই আলোচনা করে লিখে থাকুন, শোক প্রস্তাব এরকমই হওয়া উচিত।
আনুষ্ঠানিক না। আমি শুনছিলাম, অনেক কিছু আমার জানা ছিল না। এবং তারপর তো কমরেড মানিক বললেন, আমাদের জিরানাই মহকুমার এখন যিনি নূতন সম্পাদক বাবুল, সংক্ষিপ্ত কিন্তু তার কাছ থেকেও জানার সুযোগ হয়েছে। আপনাদের অনেকের সাথে আমার পক্ষে তাকে জানতে সুবিধা হয়েছে। আমি শুধু একটা দিক থেকে তাকে দেখতে অভ্যস্ত ছিলাম। পার্টির সাথে যুক্ত হয়ে দায়িত্ব নিয়ে কাজ করছেন এবং প্রথম থেকেই বামপন্থীদের সঙ্গে ছিলেন না, কংগ্রেস সমর্থক ছিলেন, এগুলো আমি জানতাম। তারপরে যেভাবে শাস্ত্রে পৃষ্ঠে নিজেকে যুক্ত করে নিলেন এবং চুনিলাল সাহা সহ যে অংশের মানুষ, যেটা কমরেড মানিকদের উল্লেখ করার চেষ্টা করলেন, প্রায় শতাধিক, এবং তাদের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা চুনিলাল সাহা পালন করেছেন, যার প্রতিফলন তার নগরের কাজের মধ্যে দিয়ে ঘটেছে। স্বাভাবিকভাবেই প্রতিক্রিয়ার একটা এক সময়ের দুর্ভেদ্য দুর্গ ছিল। সাময়িক সময়ের জন্য ত্রিপুরা রাজ্য ছাত্র ফেডারেশন, তখন ভারতের ছাত্র ফেডারেশন ছিল না, এই স্কুলে তৈরি হলো এবং তার পেছনে মূল ভূমিকা ছিল পরোক্ষভাবে স্কুলের প্রধান শিক্ষক অনন্তকৃষ্ণ ধর, প্রগতিশীল মানুষ, ছাত্র জীবন থেকে বামপন্থী আন্দোলন, কমিউনিস্ট আন্দোলনের সাথে যুক্ত। অপরদিকে অনিল সরকার, খগেন দাস, শ্রীশ ভট্টাচার্য সহ আরও বেশ কিছু বামপন্থী মনোভাবাপন্ন কমিউনিস্ট পার্টির সাথে যুক্ত। সেই শিক্ষকতা কাজ যখন তারা রানীগঞ্জ স্কুলে করেন, তখন ছাত্রদের মধ্যে একটা সংগঠনের ভিত্তি তৈরি হয়। এটাই সহ্য করতে পারছিল না রানীগঞ্জ, মানিক বলছিলেন। এবং এর মধ্যে দিয়ে এই চুনিলাল সাহাদের নেতৃত্বে এই যে গোষ্ঠীটা আসা, তার যে প্রভাব প্রতিপত্তি প্রশাসনিক, সামাজিক জীবনে, উন্নয়নের কাজে, জনগণের মধ্যে তার যে প্রসার ঘটতে শুরু করে, এটা প্রতিক্রিয়ার শক্তির পক্ষে হজম করা কঠিন হয়। যে কারণে কংগ্রেস যুব সমিতির রাজত্বে যেমন সে আক্রান্ত হয়েছে, এই সময়ে আরো অনেক বেশি আক্রমণ তার উপর সংগঠিত হয়েছে, এগুলো আপনারা শুনেছেন। আমার নিজের যেটা মনে হয়েছে, যদিও শেষের দিকটায় তার পক্ষে সক্রিয়ভাবে কাজে অংশগ্রহণ করা শারীরিক কারণে সম্ভব ছিল না। আপনারা শুনছিলেন, তার ছেলে বলছিল, ডাক্তারবাবুরা বলেছেন সে যাতে নিজে জোরে কথা না বলে, তার সামনেও যাতে কেউ এই শব্দরব্দ করে কথাবার্তা, অর্থাৎ উত্তেজনা সৃষ্টি হতে পারে এরকম আলাপ আলোচনা যাতে তার সামনে না করে। এই অবস্থার মধ্যেও কিন্তু চুনি খবর পেলে কারোর সঙ্গে পরামর্শ না করেও মিটিংয়ে উপস্থিত থাকার চেষ্টা করতেন। আগরতলায় আসলে সিআইটি অফিসে আসতেন, অথবা জিরানাই মহকুমাতে বিভাগে কাজ করার মতো সেন্টারই খুলতে পারছে না, এটা জেলা অফিসকে ভিত্তি করে কাজ করছে মহকুমা কমিটি, সেখানে হয়তো মাঝে মধ্যে আসতেন। তার এই যে অনুপস্থিতি তার পরিবারের জন্য নিঃসন্দেহে একটা বড় ক্ষতি। আমি প্রথম তার বাড়িতে গেলাম, তার বাড়িতে শহরের মাঝখানে এরকম একটা জায়গায় অবস্থিত আমার জানাই ছিল না। প্রথম সেখানে পরিবারের লোকদের সঙ্গে কথা বলার সুযোগ হলো। তার স্ত্রীকেও আমি প্রথমেই দেখলাম, এবং তার যে সন্তান, আমি শুনেছি 10,330 মানে 23-এ চাকরি পেয়েছে, চাকরি চলে গেছে। সে সম্ভবত এই 10,323-এর যে সংগঠন, তারা মানুষের কাছ থেকে চাঁদা ইত্যাদি তুলতেন, এগুলো হিসেব নিকেশ রাখতে হবে, তার জন্য ক্যাশিয়ার এই দায়িত্ব চুনির ছেলেই পালন করতেন, আমি শুনেছি। কিন্তু প্রত্যক্ষভাবে না বেড়ে চেহারায় চিন্তাম না, চুনির ছেলে এইভাবে চিন্তাম না। বাড়িতে যাওয়ার পর চিন্তার সুযোগ হয়েছে, এবং বাড়িতে যাওয়ার পর বুঝতে কোনো অসুবিধা হয়নি যে গোটা পরিবারের জন্যই তার অনুপস্থিতি একটা বড় ধরনের ক্ষতি এবং সমস্যার সৃষ্টি করেছে। কিন্তু পার্টির জন্য যদিও সক্রিয় ভূমিকা নিতে পারছিলেন না, রানীর বাজারে তো সক্রিয় কাজ করাই যাচ্ছে না, তারপরেও ওখান থেকে বাইরে এসে সভা সমিতি করে এখানকার মিছিল মিটিংয়ে যতটা সম্ভব ভূমিকা নেওয়ার চেষ্টা করেন। এবং আপনারা দেখেছেন যে ভোটটা হলো,
কি কাজ আমরা করেছি? ওখানে কিছু কাজই আমরা করতে পারিনি। মিটিং মানে কি? প্রথম গিয়ে আমরা জিরানের শহরে ওখানকার যে কালচারাল সেন্টারটা, আমরা যে হলটা তৈরি করেছিলাম, তার সামনে জমায়েত হয়ে গোটা মহম্মদ থেকে মানুষকে সমবেত করে একটা মিছিল করি। এটাই ছিল এই 23-এর নির্বাচনের আগে 5 বছরের ব্যবধানে প্রথম জিরানের শহরে কোনো একটা লাল ঝান্ডা কাঁধে নিয়ে সভা, মিছিল। সভা মানে তো মিছিল শেষ করে 15-20 মিনিটের মিটিং। তারপরে যে ভোট, আমাদের নতুন প্রার্থী সেখানে আমরা দাঁড় করে, মালিকদের শারীরিকভাবে যে অবস্থায় ছিলেন সেখানে প্রতিদ্বন্দ্বিতা করার মতো অবস্থা ছিল না। সে পার্টিকে বারবার বলছিল যে এই শরীর নিয়ে আমি কি করে সেখানে প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হব? আমি প্রার্থী, আমাকে তো যেতে হবে মানুষের কাছে। এটা তো ভোট, কাজে প্রার্থীকে মানুষ দেখতে চাইবে, যেতে হবে, কথা বলতে হবে। শারীরিক দিক থেকে ভয়ের কোনো ব্যাপার না, শারীরিক দিক থেকে তো আমি এই অবস্থানে নেই, এবং আমি দাঁড়ালাম, পার্টি আমাকে দাঁড় করালো, আমি যেতে পারলাম না, এটা তো বিরূপ প্রতিক্রিয়া হবে। এই পরিস্থিতিতে নাম ঘোষণার পরও শেষ সময় কিন্তু তাকে আমাদের পাল্টাতে হয়। নতুন প্রার্থী আমরা করি, এই মানিকেই কিন্তু তার নিজের উপলব্ধির মধ্যে আসলো যে এই নতুন ছেলেকে দাঁড় করিয়ে দিয়ে আমরা ঘরে নিজেদের আবদ্ধ রাখবো, এটা তো অন্যায় হবে, তার প্রতি অবিচার হবে। আমাদের কারোর সঙ্গে যে সে কথা বলে পরামর্শ করে গেছেন ঘটনা তা না, সে নিজে থেকেই দিন রাত্র সন্ধ্যায় যাই পেরেছেন ছোটোখাটো এই উঠান সভা, বাড়ি ঘরে যাওয়া, মানুষের সাথে কথা বলা। প্রকৃত অর্থে নির্বাচন এভাবে হয় না। এখানে আপনারা যারা আছেন, নির্বাচনী কাজে যারা অংশগ্রহণ করেছেন, অভিজ্ঞতা আপনাদের আছে। নির্বাচনী কাজ করার মতো কোনো সংগঠন এখানে আমরা দাঁড়াই করাতে পারিনি। আমি যে মজলিসুর বিধানসভা কেন্দ্রের কথা বলছি, রানীর বাজার তো মজলিসুর বিধানসভা কেন্দ্রের মধ্যে এক সময় কম ভোট পেতাম, পরবর্তী সময় দেখা গেল এখানে সারপ্লাস ভোট আমরা পেতাম। শুনছেন আপনারা ঘটনা। এই পরিমণ্ডল তৈরি করার ক্ষেত্রে চুনির কিন্তু ভূমিকা অস্বীকার করার কোনো সুযোগ নাই। তো এরকম একটা জায়গায় দাঁড়িয়ে পরিস্থিতি, পরিমণ্ডল যত জটিলই হোক, তারপরেও কিন্তু 16 থেকে 17,000 ভোট মানুষ নিজেরা এসে স্বেচ্ছায় ভোট দিয়ে গেছে। এই 17,000 মানুষের কাছে কিন্তু ভোটের তারিখ ঘোষণার পর, প্রার্থী ঘোষণার পর, প্রার্থীর বদলের পর, নূতন প্রার্থী দেওয়ার পর যাই সভা সমাবেশ হয়েছে, 17,000 মানুষের কাছে আমাদের পার্টি যেতেই পারেনি। বাস্তব ঘটনা। এর থেকে বুঝতে পারছেন রাজনৈতিক প্রভাব প্রতিপত্তি এবং সংগঠনের যে ভিত্তিটা, এটা না থাকলে এটা হতে পারে না। তো এই যে পরিমণ্ডল, যদিও রানীর বাজারে চুরি কাজ করেছে, কিন্তু গোটা মহকুমায় তার কাজের একটা ছাপ আছে, এটা অস্বীকার করা যাবে না। বিশেষ করে রানীর বাজারকে সাজিয়ে তোলা, এর জন্য কিন্তু চুরিকে ভীষণ মানে অগ্রণী ভূমিকা গ্রহণ করতে দেখা গেছে। এটা আমি চোখে যা চাক্ষুষ করেছি তার কথাই আমি বলছি। এটা পরিবারের জন্য যেমন ক্ষতি হয়েছে, পার্টির জন্য কিন্তু এটা সমস্যা তৈরি হয়েছে। সে সক্রিয় না থাকলেও তার উপস্থিতিটাই একটা নৈতিক মনোবল। আমাদের ওখানকার বসতি স্থাপন করেছে কমরেডরা, এর মধ্যেও ঝুঁকি মোকাবেলা করে কাজ করছিলেন, তাদের জন্য এটা একটা নৈতিক মনোবলের একটা বিষয় ছিল। তার অনুপস্থিতি তারা এখন উপলব্ধি করতে শুরু করেছেন। এই সমস্যা হয়ে গেল। তিনি যেতে না পারলেও মাঝে মধ্যে তার সঙ্গে কথা বললে, তার পরামর্শ চাইলে তিনি যেভাবে আমাদের পরামর্শ দিতেন, হ্যাঁ, আমাদের মাথার উপর একটা ছাতার মতো মনে হতো। এটা আমাদের হাতছাড়া হয়ে গেল, ক্ষতি হলো। কিন্তু এই নিয়ে তো হাবিত্যাস করলে চলবে না, লড়াই তো থামিয়ে রাখা যাবে না, পার্টি তো গৃহবন্দী থাকতে পারে না। বিশেষ করে আজকে দেশের যে পরিস্থিতি, তার যে প্রতিফলন আমাদের রাজ্যে ঘটছে, এরকম পরিস্থিতিতে বাড়িতে মানে শয্যাশায়ী থাকলো, চুনির উপস্থিতি আমাদের সাহায্য করতো, কিন্তু চুনি নাই। এটা চুনির প্রতি যদি সত্যি আমাদের আন্তরিক শ্রদ্ধা থাকে, ভালোবাসা থাকে, তাহলে তো তার অনুপস্থিতিতে দ্বিগুণ দায়িত্ব নিয়ে, ঝুঁকি নিয়ে কাজের মধ্য দিয়ে আমাদের লক্ষ্যে পৌঁছার যে বিষয়টা,
সেখানে যাওয়ার চেষ্টা করতে হবে এবং এর মধ্য দিয়ে প্রকৃত অর্থে চুরির প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা নিদর্শন স্থাপন করা সম্ভব হবে। এটা মাথায় রাখার দরকার আছে। দেশের অবস্থাটা কি? এটা অস্বাভাবিক পরিস্থিতি চলছে। সংসদ চলছে, আমি জানি না এখন 1:45 বাজে, আর 10 মিনিট বাকি আছে সংসদের প্রথম অধিবেশন। দিনে 2টা অধিবেশন হয়, 11টা থেকে 1টা, বিকেলে 2টো থেকে সন্ধ্যা 5টা-6টা পর্যন্ত। এখন এই অধিবেশন চলছে কিনা আমি জানি না। আমি আসার আগে 11টা বাজার 5-7 মিনিট আগে আমি টিভি খুলে দেখছিলাম, তখন সংসদ নিয়ে কেউ কিছু কথা বলছে না। কি চলছে সংসদে? সংসদটা কোথায়? এটাই আমরা বলছি গত বছর 3 যাবৎ। সংবিধান আক্রান্ত হয়েছে। আমাদের সংবিধানের অন্যতম মর্মবস্তু হচ্ছে সংসদীয় গণতন্ত্র। ভোট হবে, স্বাধীনভাবে মানুষ ভোট দেবেন, সংখ্যাগরিষ্ঠতা যারা অর্জন করবেন তারা সরকার তৈরি করবেন। কিন্তু এই সংসদীয় ব্যবস্থায় বিরোধী দলের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। বিরোধীদের বাদ দিয়ে সংসদ এবং তার যে জীবনী শক্তি, এটা উপলব্ধি করার কিন্তু কোনো সুযোগ নেই। শাসক দল সংখ্যার জোরে যা চাইবেন তা তারা পাস করাতেই পারেন, কিন্তু বিরোধী দলের বক্তব্য যদি না শোনেন, শাসক দলের ভাবনার ভিত্তিতে বিরোধীরা কি ভাবছেন, ভিন্ন ভাবনা যদি থাকে, গঠনমূলক যদি কিছু বক্তব্য থাকে, তাহলে এগুলো তো শাসক দল যদি সত্যি সত্যি গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল হয়, শুনবেন, নিজেদের অবস্থান পরিবর্তন করবেন। তারা নতুন কোনো আইন উপস্থিত করার চেষ্টা করলে তুলে নেবেন, অথবা একসাথে মিলে চলুন আমরা আলোচনা করে দেখি এটাকে কি করে আমরা ঠিকঠাক করতে পারি। এই যে পদ্ধতি, এটাই তো সংসদীয় গণতন্ত্রের মূল কথা। তাহলে এগুলো করতে গেলে তো বিধানসভা বলুন, লোকসভা বলুন, রাজ্যসভায় বলুন, শাসক দল বিরোধী দল কথা বলতে হবে। এখন চলছেটা কি? এই যে 78 বছর 79 বছর হলো স্বাধীনতার পর, এবং 52 সাল থেকে যে নির্বাচনের মধ্য দিয়ে সংসদ বিধানসভাগুলি তৈরি হচ্ছে, এই সংসদীয় ইতিহাসের জীবনে বিরোধী দলের সদস্যদের এত বিরাট সংখ্যায় 3 থেকে 4 দিনের ব্যবধানে সংসদ থেকে সাসপেন্ড করে দেওয়ার ঘটনা অবিশ্বাস্য, ভাবাই যায় না। প্রথম যখন এই খবর আসলো, আমি সেলফোনে দেখছিলাম, আমার প্রথম বিশ্বাস হয়নি, এটা বোধহয় ভুল খবর। তারপরে সারাদিনে কয়েক ঘন্টার মধ্যে যখন 2বার 3বার 4বার দেখছি, দেখা যাচ্ছে একই জিনিস রিপিট করছে তারা, তার থেকে বিশ্বাসের ভিত্তিতে তৈরি হলো। তারপর পত্রপত্রিকা আলাপ আলোচনায় নিয়ে হচ্ছে। কোথায় চলে যাচ্ছি আমরা? বিরোধীদের কথাই বলতে দেব না, এবং তাদের অনুপস্থিতিতে একটার পর একটা জনবিরোধী অগণতান্ত্রিক স্বৈরাচারী আইন পারা পাশ করিয়ে নেওয়ার চেষ্টা করছে। আপনারা শুনে অবাক হয়ে যাবেন, ব্রিটিশ আমলে আমাদের যে পোস্টাল অ্যাক্ট ছিল, চিঠি, তারপরে আপনি যে জিনিসপত্র প্যাকেট করে পাঠাতেন, এগুলি পোস্ট অফিসের মাধ্যমে আমরা পাঠাতে পারতাম। এগুলো কিন্তু পোস্টাল স্টাফের খুলে দেখবার কোনো অধিকার নাই। ইভেন যে পোস্ট কার্ডে যে চিঠি, ঠিকানা ছাড়া অন্য জিনিসের প্রতি নজর দেওয়া উচিত না। এখন যিনি পোস্ট কার্ড বিলি করছেন বাড়িতে গিয়ে, তিনি পড়ছেন কি পড়ছেন না সে স্বতন্ত্র কথা, কিন্তু খামে ঢোকানো কোনো চিঠি, পার্সেল করে পাঠানো কোনো জিনিস, রেজিস্ট্রি করে পাঠানো কোনো জিনিস, এগুলো খোলা যায় না। গোপনীয়তা, এই আইনটা পর্যন্ত সংশোধন করেছে। এই গতকালকে এটা পাস করিয়ে নিয়েছে বিরোধী দলের সদস্যদের সংখ্যা কমিয়ে দিয়ে, রাজ্যসভা এবং লোকসভা। এর মধ্যে আপনার এখন আরো নতুন নতুন 3টা, এটা অত্যন্ত বিপজ্জনক আইন। গ্রেপ্তার, সেখানে বেল পাবে না, বিচার নাই, এই ধরনের আইন ব্রিটিশের আমলে যেটা তৈরি হয়েছিল, যার বিরুদ্ধে লড়াই চলছিল, পার্লামেন্টে যখন এই আইনে কাউকে গ্রেপ্তার করে জেলখানায় পচিয়ে মারার চেষ্টা করছে, এর বিরুদ্ধে যখন তার উকিল কথা বলতে যাচ্ছে, সুপ্রিম কোর্টের আমাদের বিচারকরা বলছেন এই আইনটা কেন আছে এখনো। স্বাধীন ভারতবর্ষের সুপ্রিম কোর্টের বিচারপতিরা বলছে কেন এই আইনটা থাকবে।
এখন এই আইন নাম পাল্টে বিজেপি সরকার নতুন জিনিস যুক্ত করে যেভাবে উপস্থিত করছে সেটা ব্রিটিশের আমলের তৈরি করার আইনের চাইতে আরো খারাপ। এটা উপস্থিত করেছে এই আজকালের মধ্যে দেখবেন এটা পাস করিয়ে নেবে। এবং আমরা লক্ষ্য করছি পত্রপত্রিকা বলছে বিরোধীদের কণ্ঠ স্তব্ধ করা, অন্যদিকে তাদের অনুপস্থিতিতে, কারণ তারা থাকলে পরে এই আইন পাস করতে দেবে না, ভোটের জুড়ে হয়তো পারবে না, হই হুল্লোড়ি করে কোনো মতেই এটা পাস করতে দেব না, এরকম পরিমণ্ডল তৈরি করলে পরে পাস করা কঠিন হতো। এই জায়গায় তাদের সংখ্যা কমিয়ে কণ্ঠ স্তব্ধ করে রেখে যেমন খুশি তেমন এই আইনগুলি পাস করে নেওয়ার চেষ্টা তারা করছে। লক্ষণটা কি? এটা শাসক দলের শক্তি না, গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা না, অশ্রদ্ধা, ভীতি। নিজেদের শক্তির উপর তারা আস্থা হারিয়ে ফেলছেন, জনগণের উপর বিশ্বাস রাখতে পারছেন না। গণতন্ত্রের উপর আক্রমণ করে স্বৈরাচারী মনোভাব নিয়ে এই ধরনের কালো আইন, বর্বর আইনগুলি যখন শাসক দল হাতে তুলে নেয় তখন বুঝতে হবে জনগণ তাদের উপর আস্থা হারাচ্ছে এবং তারাও জনগণের উপর আস্থা হারাচ্ছে, অথচ ক্ষমতায় থাকতে চায়। সেই কারণে এই কালা আইন, বর্বরচিত আইনগুলি হাতে নিয়ে মানুষকে দাবিয়ে রাখার চেষ্টা করছে। এটা শক্তি না, দুর্বলতার লক্ষণ, ফেসিস্ট চেহারা। আমরা যে ফেসিস্ট সুলভ বলছি, অনেকে আমাদের সামনাসামনি জিজ্ঞেস করতে সাহস না পেলে বলতেন ফেসিস্ট সুলভ ব্যাপারটা আবার কি? ফেসিস্ট সুলভ ব্যাপারটা এটাই, ভোট আছে কিন্তু আপনি ভোট দিতে পারছেন না, আপনার ভোট অন্যরা দিয়ে দিচ্ছে। তারপরে যখন সরকার তৈরি হলো দেখা গেল শাসক দল বিজেপি সরকার তৈরি করতে পারছে না, সবচেয়ে কম আসন পেয়েছে। যারা সংখ্যাগরিষ্ঠ টাকা পয়সা নানা ভুল ভয় ভীতি দেখিয়ে তাদের থেকে জয়ী যারা, তাদেরকে নিয়ে সংখ্যালঘিষ্ঠ যারা, তারা সরকার তৈরি করছে। কি বলবেন আপনি এটাকে? এরপরে যেখানে কোনো না কোনোভাবে সরকার তৈরি করছে ওখানে বিরোধীদের কথা বলতে দেবে না। এটাই তো নির্বাচন কমিশন, এই সংবিধান তার স্বাতন্ত্র্য দিয়েছে। এবং এই নির্বাচন কমিশন কি করে তৈরি হবে, সুপ্রিম কোর্ট থেকে সেখানে কোনো আইন যেহেতু পরিষ্কারভাবে নাই, জেনারেল কথা বলা আছে, তারা একটা গাইডলাইন তৈরি করে দিয়েছেন। তাতে কি হবে, প্রধানমন্ত্রী থাকবেন, পার্লামেন্ট এটা লোয়ার হাউস বলে, রাজ্যসভাকে আপার হাউস বলে। লোয়ার হাউসে এমন কতগুলি বিষয় আছে পাস করলেও এটা রাজ্যসভার অ্যাপ্রুভেল ছাড়া এটা আইন হতে পারে না, রাষ্ট্রপতির কাছে পাঠানো যায় না। তার জন্য এটাকে লোয়ার হাউস বলে, ওটাকে আপার হাউস বলে। লোয়ার হাউসের সংখ্যা বেশি, আপার হাউসের সংখ্যা কম। সম্ভবত এখন আমাদের পার্লামেন্টের 522টা আসন বা 522 জন সদস্য, আর আপার হাউসে 283 জন। আপার হাউসে বিধানসভা থেকে লোকরা যান, সরাসরি ভোট হয় না, কিন্তু লোয়ার হাউসে ডাইরেক্ট ভোট হয়। এখন এই ভোটটা কিভাবে হবে? সংসদীয় গণতন্ত্র, নিরপেক্ষতা বজায় রাখতে হবে। তাতে বলা হলো প্রধানমন্ত্রী, লোয়ার হাউসের বিরোধী দলের নেতা এবং সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস। এটাই ছিল, কোনো সমস্যা ছিল না। এখন এই আইনটা সংশোধন করে নিল, পাস করিয়ে নিয়েছে গত এই সেশন চলাকালীন সময়। কি হলো, নতুন আইন এনেছে, প্রধানমন্ত্রী থাকবেন, আপনার পার্লামেন্টের বিরোধী দলের নেতা থাকবেন এবং চিফ জাস্টিস থাকবেন না। কে থাকবেন? এখানে সরকার যারা চালাবেন তাদের মন্ত্রিসভার একজন সদস্য থাকবেন। তাহলে কি দাঁড়ালো? তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মন্ত্রিসভার সদস্য তারই পছন্দের লোক, আরেকজনকে বিরোধী দলের নেতা। তিনজনের মধ্যে সংখ্যাগরিষ্ঠ কারা? তারা দুজন। এখানে যদি কোনো বিতর্ক হয়, ভোট হবে, তাহলে এই দুজনই তো পাস করিয়ে নেবে। এখানেই শেষ না। এখন এই যে চিফ জাস্টিস কে হবেন, বা এই যে নির্বাচন কমিশনের কথা বলছি, তাতে কারা কারা আসবেন তার জন্য একটা বাছাই করা একটা কমিটি হবে। এই কমিটি একটা নামের তালিকা পাঠাবেন, কি ধরনের লোকজন তাতে থাকবে। এবং এটা এতদিন কি ছিল, এটা একটা প্রশাসনিক কমিটি তৈরি করে দেওয়া হতো, দিয়ে অফিসারদের মূলত গাইডলাইনটা মাথায় রাখতো, তারা বিভিন্ন দিক থেকে দেখে শুনে সেখানে নাম পাঠাতেন। এর ভিত্তিতে ওই যে তিনজনের কথা বলা হলো, তারা আলোচনা করে সেখানে চূড়ান্ত করে
সেটা সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে পাঠাতেন। রাষ্ট্রপতি তো রাবার স্টাম্প, ফিগারেটিভ হ্যান্ড, সে কোনো সিদ্ধান্ত নিতেও পারে না, বাতিলও করতে পারে না, স্বাক্ষর করার মালিক। এই জন্যই তাকে ফিগারেটিভ হেড বলে স্বাক্ষর করে দেন। এখন এখানে এই যে এই 3 সদস্যক যে কমিটি হলো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য, তার আগে যে নামের তালিকা, এই নামের তালিকা তৈরি করার জন্য এই প্রধানমন্ত্রীর পছন্দের মন্ত্রিসভার সদস্যরা তারাই বসে নামের তালিকা তৈরি করবেন। বুঝতে পারছেন? এবার তালিকা তৈরি থেকে আরম্ভ করে চূড়ান্ত করা সবটা শাসক দল বগল দাবা করলো। ভোটটা থাকলো কিছু? আপনারা মনে করছেন আমরা ত্রিপুরায় বোধহয় শুধু ভোট দিতে পারছি না, আগামী দিন আসছে সারা দেশের মানুষের ভোটের অধিকার সংহার করে তারা নেবে। এই যে জায়গাটা, এটাকে আপনি কি বলবেন? বিচার ব্যবস্থা সর্বশেষ জায়গা, যখন কোথাও কোনো বিচার পাচ্ছেন না, কথা কেউ শুনছে না, তখন মানুষ ওখানে যেতে বাধ্য হন। নিরপেক্ষ কিসের নিরপেক্ষ? শ্রেণী বিভক্ত রাষ্ট্রীয় ব্যবস্থায় কোনো জিনিস নিরপেক্ষ না, এটা সবাই বুঝতে চায় না। আমরা বললে বলার চেষ্টা করে আপনারা কমিউনিস্ট একটু বাড়িয়ে কথা বলেন, কেমন না? আসলে এটাই বাস্তবতা। একটু গভীরে যান, তাহলেই দেখবেন এই নিরপেক্ষতা এটা ওই সাপের গায়ের ছোলমের মতো। এটা যখন ফেলে দেয় তখন আসল সাপের গায়ের চামড়াটা বোঝা যায়। তো এখন এই জিনিসটা হচ্ছে। এখন কি হচ্ছে? সুপ্রিম কোর্টে 34টা পোস্ট আছে বিচারকের, এগুলো পূরণ করতে চাইছে না। এবং রাজ্যে রাজ্যে যে হাইকোর্টগুলো আছে তাতে চিফ জাস্টিস এবং এই হাইকোর্টের জাজকে হবেন, এটা এখানকার একটা কমিটি আছে, তারা ঠিক করে পাঠান। সুপ্রিম কোর্টের যে সিনিয়র যারা চিফ জাস্টিসের নেতৃত্বে, তারা এগুলো দেখে ঠিকঠাক করে ফাইনাল করেন। এগুলো করছে না কেউ। এগুলি নিয়ে এতদিন মাথা ঘামাতো না, বিজেপি সরকার এগুলি নিয়ে মাথা ঘামাতে শুরু করেছে এবং ফাইল মাসের পর মাস, বছরের পর বছর চেপে রাখছে। অর্থাৎ পছন্দের লোকদেরকে বসাতে পারছে না। হচ্ছেটা কি? এটাই তো ফেসিস ছিল। রাজ্যপাল এটা ঠিক শাসক দলই বাছাই করে, স্বরাষ্ট্র দপ্তর বাছাই করে, প্রধানমন্ত্রীকে বাদ দিয়ে তো বাছাই করে না। তো রাজ্যপালদের কাজ কি? আমি তো বললাম, রাষ্ট্রপতির যেমন মানে রাবার স্টাম্প, রাজ্যপালের রাবার স্টাম্প। এবং আমরা আমাদের পার্টির তরফ থেকে এক সময় রাজ্যপাল পদটা থাকবে কেন, এটা তো সাদা হাতি, শুধু শুধু তার পেছনে লাখ লাখ টাকা খরচ করতে হচ্ছে প্রতি মাসে। কি কাজ? কেন থাকবে? এটা তুলে দাও, এই পয়সাটা এই রাজ্যের সরকারটাকে খরচ করতে দাও উন্নয়নের জন্য। এবং এই খরচের সবটা রাজ্য সরকারকেই বহন করতে হয়। কত কিছু মানে খরচ। রাজ্যপাল বেরোলে বলে ফায়ার সার্ভিস থেকে আরম্ভ করে কি বাকি নেই সব তার পেছনে পেছনে ছুটতে শুরু করে। অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, হোয়াট নট। পয়সা কার? বাড়িতে অতিথি আসলে পরে খাওয়ার পয়সা সরকারের। আমি এগুলো বলছি সংক্ষেপে। এদের কাজটা কি? বছরে একটা বক্তৃতা করবেন, প্রত্যেক ইংরেজি বছরের প্রথম বিধানসভার যে অধিবেশন হবে, মন্ত্রিসভা তৈরি করে দেবেন বক্তব্য, সেটা তিনি পাঠ করবেন প্রথম থেকে শেষ পর্যন্ত। ফরমালি তার কাছে পাঠাবেন, ক্যাবিনেট এটা দেখবেন। দাড়ি কমা এদিক সেদিক কিছু পরিবর্তন ছাড়া কিচ্ছু করার ক্ষমতা নাই। যদি করেন, এটা যদি পাঠান, মন্ত্রিসভা যদি বলে যে না আপনার সঙ্গে আমরা একমত না, আমরা যা পাঠিয়েছি এটাই থাকবে, তার কিছু করার নাই, এটাই তাকে চোখ কান বন্ধ করে পড়তে হবে। দিস ইজ দ্য সিস্টেম, এর বাইরে কিছু নাই। প্রশাসনিক কোনো কাজে তার হস্তক্ষেপ করার সুযোগ নাই। তিনি বড় জোর মুখ্যমন্ত্রীর সঙ্গে মাঝে মাঝে কথা বলবেন, মুখ্যমন্ত্রীর দিক থেকে সৌজন্য। এটা রাজ্যপালের সঙ্গে কথা বলবেন প্রতি মাসে অন্তত একবার বা 2 মাসে একবার। রাজ্যপাল যদি মনে করেন কোনো বিষয়ে কথা বলবেন, খবর দেবেন, উনি আসবেন। এর বাইরে মন্ত্রিসভা থেকে যে ফাইল তার কাছে যাবে, ফরমালি এগুলো অ্যাপ্রুভাল দেওয়া ছাড়া তার কোনো কাজ নাই। তিনি যদি বেড়াতে চান, রাজ্যের কোনো জায়গায় দর্শনীয় স্থান দেখতে চান, সেটা আলাদা কথা। এখন কি হচ্ছে? আরএসএস এর কট্টর যারা জবু থবু হাঁটতে পারে না, শয্যাশায়ী। আমাদের ত্রিপুরা কি ছিল কিছুদিন আগে? রাজ্যপাল কেউ দেখা করতে পেরেছে? আমি আমার কথা বলছি, বিরোধী দলের নেতা 20 বছর লাগাতার যে রাজ্যের মুখ্যমন্ত্রী, আমি ব্যক্তি মানিক বলে বলছি না, মানিক সরকার বলে বলছি না। আরে যেই বাড়িতে আপনি আছেন
এটা তো এই সরকারই তৈরি করে দিয়ে, তার সঙ্গে দেখা করতে আসতো না সৌজন্য বোধ নেই বলে বিছানা থেকে নাকি উঠতে পারছে না, কানে শুনে না। এবং তার সঙ্গে যে ভদ্রলোক তাকে সাহায্য করছেন সে হচ্ছে আরেকজন, তার চাকরি যায় না, সে আজীবন চাকরি করছে, ওখানে সে আছে। যে না ভাই আমি নাইবা বললাম, কেমন না স্যার তিনি তো উঠতে পারেন না, চোখ খুলতে পারেন না, কানে শোনেন না। আমি খাওয়া দাওয়া করে কি করে, ওষুধ কি করে খায়? আপনারা যে ওষুধ খাওয়াচ্ছেন বলে আমরা খাওয়াচ্ছি, আপনারা মানে রাতের ওষুধ দুপুরবেলায় দিচ্ছেন না, এটা তিনি কী করে বুঝবেন? আর কিছু কথা বলে না, বিরোধীদের সঙ্গে কথা বলবেন না, শাসক দলের লোকদের সঙ্গে কথা বলবেন, দরম মরম করবেন। এদেরকে রেখেছেন কট্টর আরএসএস। এখন বিরোধী রাজ্যগুলোতে পলিটিক্যালি যখন ফেস করতে পারছে না, আরএসএস পন্থীদের রাজ্যপাল বানিয়ে রাজ্যপালকে মুখ্যমন্ত্রীর মাথার উপর দিয়ে ছোটাবার চেষ্টা করছে। মামলা হচ্ছে, দিল্লি সরকার মামলা করেছে, তামিলনাড়ু সরকার মামলা করেছে, কেরালা সরকার মামলা করেছে, এরকম 3-4টা রাজ্য মামলা করেছে। কি কাণ্ড! বিধানসভায় পাস করিয়েছি বিল, জনস্বার্থবাহী এই বিল, আমাদের হাতে না আসলে এটাকে কার্যকরী করতে পারছি না। আমরা বহু কষ্ট করে টাকা পয়সার ব্যবস্থা করেছি, রাজ্যপাল তার উপর বসে আছেন। কতদিন রাজ্যপাল বসে থাকবেন? রাজ্যপালের যদি কোনো বক্তব্য থাকে তিনি পাঠাবেন, আপনারা যে আইনটা করলেন এটাতে এই জায়গাটা ঠিক হচ্ছে না, মনে হয় দেখার দরকার আছে, সংশোধন করুন। আমাদের কাছে ফাইলটাও ফেরত পাঠাচ্ছেন না, স্বাক্ষরও করছেন না, চেপে বসে আছেন। কি ব্যাপার? এটা তার পৈতৃক সম্পত্তি নাকি? এই জায়গায় মামলা হচ্ছে। এই মামলা যখন হচ্ছে রাজ্যপালের মাথা খারাপ হয়েছে। দেখছেন তো কেরালা রাজ্যপাল কি করছে? পাগলামি করছে, একেবারে পুরিদস্তর পাগলামি। বাধ্য হয়ে আমাদের পার্টি পলিট ব্যুরোর তরফ থেকে গত পরশুদিন স্টেটমেন্ট করে বলতে হচ্ছে এই লোকটার রাজ্যপাল থাকার কোনো মানে অধিকারই নাই, যোগ্যই নেই, অযোগ্য, ইমিডিয়েটলি তাকে সরাও। আমি পত্রিকা পড়ছিলাম, আজকেই পড়ছিলাম, পরশুদিন সম্ভবত সে কোথায় বেরিয়েছে, কেউ তার সঙ্গে কথাবার্তা বলে না, হঠাৎ করে গাড়ি থেকে নেমে গেল, পুলিশকে বললো তোমাদের দরকার নাই, আমি একলাই যাব, হাঁটতে শুরু করেছে। 45 মিনিট হেঁটেছে রাস্তায়, কেউ তার কাছে আসছে না, কারণ তার বিরুদ্ধে এই যে অপকর্মগুলি করছে ব্যাপক প্রচার হচ্ছে। এখন মুখ্যমন্ত্রীর নেতৃত্বে কেরালার মন্ত্রিসভা, তাদের যে আপনার বিধানসভাগুলো আছে, প্রত্যেকটা বিধানসভায় যাচ্ছেন, যাওয়ার আগে 15 দিন আগে প্রত্যেক বিধানসভা কেন্দ্রে একটা বক্স করে দিয়ে বলেছেন যে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রীরা আসছেন, জনগণের সঙ্গে মিলবেন, আপনাদের কি সমস্যা, কি করতে চান এই এলাকাতে, আপনারা কাগজে লিখে দিয়ে দিন। মন্ত্রীরা ওখানে যাওয়ার পরে আগে কাগজগুলি পড়ে তালিকা তৈরি করে তারপর মানুষ যখন এক জায়গায় মিলেন সেখানে তাদের কাছ থেকে শোনেন আপনারা যা যা বলেছেন এগুলো পরীক্ষা করে দেখেছি, এটা আমরা করব, এটা আমাদের একটু অসুবিধা আছে, এটা করতে সময় লাগবে, এটা কেন্দ্রীয় সরকারের ব্যাপার, এই স্পষ্টীকরণ। এই কাজ যখন করছে ব্যাপক সারা, লাখে লাখে মানুষ মানে কেরালার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত বেরিয়ে আসছেন এবং মন্ত্রীদের আহ্বানে সাড়া দিচ্ছেন। বিরাট বিরাট সভা হচ্ছে। রাজ্যপালের মাথা খারাপ হয়ে গেছে, পলিটিক্যালি যখন ফেস করতে পারছে না, তাকে পাঠিয়েছে বাছাই করে। সে আরএসএস কিনে জানে না, সে মুসলিম অংশের মানুষ। এখন তো মুসলিম অংশের মানুষও আরএসএস করেন, হতে পারে, ক্ষমতার আকাঙ্ক্ষা, মাথা খারাপ হয়ে গেছে। এখন এই পাগলামি করছে। সে 4টা না 5টা বিশ্ববিদ্যালয়ে এই যে আপনার সেখানে ভাইস চ্যান্সেলর নিয়োগ করছে আরএসএসের লোক, এদের তালিকা কেউ দেয়নি। ছাত্ররা বিক্ষোভ করছে, আমরা ভিসি চাই, আমরা তো আরএসএসের লোক চাই না। এটা আপনি কী করেছেন? সমস্ত জায়গায় পোস্টার। সে কোন বিশ্ববিদ্যালয়ে গেছে, পোস্টার ছিড়িয়েছে পুলিশকে দিয়ে। এই পোস্টার যারা লিখবে তাদেরকে গ্রেপ্তার করতে হবে। আরও পাগল হয়েছে ছাত্ররা, ভীষণভাবে ক্ষুব্ধ। এই সমস্ত কিছু মিলিয়ে সে নিজে এখন হাত পাগল। রাস্তায় 45 মিনিট পর্যন্ত হেঁটেছে, কেউ তার কাছে আসছে না, জোর করে দোকানে গিয়ে দাঁড়াচ্ছে, কথা বলছে, কি বিক্রি করছে, কীরকম বিক্রি হয়। বাচ্চাকে নিয়ে মা যাচ্ছে, বাবা যাচ্ছে, সেখান থেকে বাচ্চা মা বাবার কাছ থেকে টেনে নিয়ে নিজেই কুলে তুলছে। এই করে 45 মিনিট যাওয়ার পর হাঁপিয়ে উঠেছে। তারপরে তার যে গাড়ি, সরকারি গাড়ি, সেটাতেই উঠেছে। এই পুলিশই তাকে আবার এসকর্ট করে পাইলটিং করে নিয়ে গেছে। এই জিনিস চলছে। এগুলো কি এমনি এমনি হচ্ছে মনে করলে কিন্তু ভুল হবে। আমরা দেখেছি আমাদের ত্রিপুরায়, সাহস পায়নি এগুলি করতে। কিন্তু 11 দিনের জাতীয় সড়ক যে অবরোধ, রাজ্যপাল ছুতুনাটা করে ত্রিপুরার বাইরে, তার বাড়িতে বসে আরএসএস বিজেপির লোকরা
তাদের দলীয় অফিসের মতো বানিয়ে এখান থেকে ষড়যন্ত্র করে এই আন্দোলনটাকে চালাবার চেষ্টা করেছে, কী করে বামফ্রন্ট সরকারকে বেকায়দায় ফেলতে পারে। শেষ পর্যন্ত বাধ্য হয়ে মুখ্যমন্ত্রীকে ফোন করতে হয়েছে, আপনি রাজ্যপাল তো, কোথায় আছেন আপনি? আমি কলকাতায়। কী করছেন আপনি? আপনি তো পশ্চিমবাংলার রাজ্যপাল না, আপনি জানেন ত্রিপুরায় কী চলছে? হ্যাঁ আমি শুনেছি। তো আমি শুনেছি মানে আপনি আসছেন না কেন? আপনাকে তো আসতে হবে, আজকে সন্ধ্যার মধ্যে আপনাকে এখানে আসতে হবে, নাহলে আমরা পাবলিকলি বলতে বাধ্য হবো আপনার সম্পর্কে। তো এই তো পরিস্থিতি। ফলে এই যে ঘটনাগুলো ঘটছে এগুলি হচ্ছে ফেসিস্টিক নূতন ফর্ম। 50, 55, 60 বছর আগে যে ফেসিস্ট ধরনটা ছিল, আক্রমণের যে চেহারাটা ছিল, আজকের পরিস্থিতিতে ব্যাপারটা এরকম হয়ে মনে করার কোনো কারণ নেই। আধুনিক বিশ্বে ফেসিবাদও এই আধুনিক পদ্ধতিতেই ফেসিস্ট ছিল আক্রমণগুলি সংগঠিত করার চেষ্টা করছে। কাজে এই জায়গায় দাঁড়িয়ে আমরা ত্রিপুরায় আক্রান্ত। দেশকে থেকে বের করে না আনতে পারলে ত্রিপুরাকে তো বের করা কঠিন হবে। এই পরিস্থিতিতে গতকালকে 28 দলের মিটিং হয়েছে দিল্লিতে। অনেকের সন্দেহ ছিল এই 5টার যে নির্বাচনের ফল বেরোবার পর বোধহয় এই 28 পার্টি নাও আসতে পারে, কিন্তু দেখা গেল 28 পার্টি এসছে। আর এই 5টার যে নির্বাচনে কি হয়েছে, আপনারা 3টা জায়গায় জিতেছেন, বাকি 2টো জায়গায় গোহারা হেরেছেন, তেলেঙ্গানা হেরেছেন, মিজোরামে প্রার্থী দিতে পারলেন না, মারাত্মক একটা ভোট পেয়েছেন, ঘটনা তাও না। যাদের সঙ্গে লড়াই হচ্ছে সামনাসামনি, ওখানে লড়াই হচ্ছে কংগ্রেস এবং বিজেপি। ফলটা ভালো হতে পারতো কংগ্রেসের যদি মানে একা চলার চেষ্টা না করতেন। এটা তাদের ত্রুটি, তাদের ভুল। কিন্তু তারপরেও যেটা দেখা গেছে 18 যে নির্বাচন হয়েছে রাজ্যগুলোতে বিধানসভায়, তাতে কংগ্রেস যে ভোট পেয়েছিল, এই সরকার তৈরি করতে না পারলো, তাদের ভোট কমেনি। হোয়াট ডাজ ইট ইন্ডিকেট? তাহলে তারা জিতলো কী করে, তাদের ভোটটা বাড়লো কী করে? ওই যে সমঝোতা করলো না, কংগ্রেস বাদ দিয়ে, বিজেপি বাদ দিয়ে বাকি যে দলগুলো, সেই দলগুলো প্রভাব বিস্তার করতে পারলো না, তাদের ভোটের ভালো অংশ বিজেপিতে গেলো। এটা স্থায়ী নাকি? এটা স্থায়ী না। এই আপনার টেলিগ্রাফ পত্রিকার মধ্যে একজন অর্থনীতিবিদ এই ভোটগুলোর অ্যানালাইসিস করে একটা প্রবন্ধ লিখেছিলেন। তাতে তিনি বলেছেন, দেখা গেছে এই বিধানসভা কেন্দ্রগুলোতে যারা জেতেন, এরপরে যখন লোকসভা নির্বাচন হয় তারা জিততো, তারা লোকসভায় জিততে পারে না। যারা হারেন দেখা যায় তারাই লোকসভায় জিতে যাচ্ছে। এটা হতে পারে, এটা ঘটনা তথ্যের দিক থেকে সঠিক। মন যাদের ভেঙে যাচ্ছে, কি হলো 5টা জায়গায়, এটা তাদের কাছে অনেকটা মকরধ্বজের মতো হলে হতে পারে। আমি ব্যাপারটাকে ওইভাবে দেখছেন, কিন্তু ইতিহাসের তথ্য দিয়েছেন। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে অনেকে বলতে শুরু করছেন, কোথায় ইন্ডিয়া? ইন্ডিয়া না, এই তো এই যে 5টা নির্বাচন, কোথায় ইন্ডিয়া? ইন্ডিয়া ঠিক ছিল না। আর কংগ্রেস দলের থেকে বলা হয়েছে এখানে ইন্ডিয়ার তো কোনো অস্তিত্ব নাই, ঠিকই তো, এখানে অন্যদের সঙ্গে গিয়ে কিলাম, এটা কিছু না, এটা আত্মম্ভরী একটা অবস্থা। এটা অনেকের মধ্যে প্রশ্ন তুলেছিল। কালকে তো দেখা গেল 28টা পার্টি গেছে একমত, সবাই বুঝতে পেরেছেন দেশের অস্তিত্ব যদি রক্ষা করা না যায়, গণতন্ত্র যদি রক্ষা করা না যায়, সংবিধান যদি রক্ষা করা না যায়, তাহলে পরে দলটা কি করে রক্ষা করবেন? এটা তো কমিউনিস্ট পার্টি না, আজীবন বেআইনি থেকে কাজ করে যাবে, লাল ঝান্ডা লুকিয়ে বুকের মধ্যে রেখো মানুষের জন্য। পরাধীন ভারতবর্ষে, স্বাধীন ভারতবর্ষে যে কংগ্রেসকে নেতৃত্ব মেনে স্বাধীনতার সংগ্রাম করলো, সেই কংগ্রেস সরকারে বসে 48 সাল থেকে এই কমিউনিস্ট পার্টিকে আবার সেখানে নিষিদ্ধ করে দিল। ব্রিটিশের আমলে করেছে সে স্বতন্ত্র কথা, কংগ্রেসে তো করলো, সরকারে বসেই তো করলো। 47 সরকারে বসলো, 48 সেখানে তাকে নিষিদ্ধ করলো। এই অভিজ্ঞতা নিয়েই তো কমিউনিস্ট পার্টি কাজ করছে। অন্যদের ক্ষেত্রে তো এরকম না, তারাও ভয় পাচ্ছে। এদেরকে হটাতে হবে। তাহলে যে স্লোগানটা আমরা দিয়েছিলাম, এখন এই 28 পার্টি একসাথে এই স্লোগান দিচ্ছে। তো কালকের মিটিংয়ে কি হলো, আমি রাতেও লক্ষ্য করছিলাম, আজকে সকালে দেখলাম পত্রপত্রিকায়, সবাই একমত কি করতে হবে, হারাতে হবে। 24-এর নির্বাচন, এই তো এপ্রিল মে মাসের নির্বাচন হবে, এক দু মাস আগেও হলেও হতে পারে, এটা বিজেপি ঠিক করবে। তাদের কথা ছাড়া তো ইলেকশন কমিশন কিছু করবে না, এটা তো মানে মেরুদণ্ডেই নাই, এটা বগল দাবা হয়ে গেছে। আমি তো বললাম একটু আগে। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে তারা কি বলেছেন, আসন তো যার যার রাজ্য হবে। তাহলে এই স্লোগানটা কার? মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি, বামফ্রন্টের। দিল্লিতে বসে এই 550 আসন ওখানে বসে ঠিক করে ফেলবো, পেন্সিল দিয়ে দাগ দিয়ে দিয়ে, এটা আপনার, এটা আমার, এটা তার, এটা হয় না। এক এক রাজ্যের এক এক রকম পরিস্থিতি।
রাজ্যের উপর ছেড়ে দিন। বড় মাঝারি দলগুলো আছে, তারা বসবেন, আলোচনা করবেন। বিজেপিকে হারাতে তার বিরুদ্ধে যারা আছেন বেশিরভাগ ভোটটা এখানে আনতে হবে। সব টানতে পারবেন কিনা জানি না, হারানোটা নিশ্চিত করার জন্য বেশিরভাগ টানতে হবে। আলটিমেটলি কালকে ডিক্লেয়ার করলো যে ইয়েস, দিস ইজ দি মেথড, দিস শুড বি দি প্রসিজিওর ডিসাইডেড। তারপরে কি জনজীবনের যে মূল সমস্যা, জিনিসের দাম বাড়ছে, মুদ্রাস্ফীতি হচ্ছে, ক্রয় ক্ষমতা নিচের দিকে যাচ্ছে, চাহিদা কমছে, উৎপাদন কমছে, কারখানা বন্ধ হচ্ছে, লকআউট হচ্ছে, লে অফ হচ্ছে, বেকারি বাড়ছে, রেকর্ড 50 বছরে তছনছ করে দিয়েছে। এরকম জায়গায় এই বিষয় নিয়ে যদি আমরা কিছু কথা না বলি, আর কি ভোট চাই, মানুষ বলেন আমাদের জন্য আপনারা কি করেছেন, কেন মানুষ ভোট দেবে, এইগুলো নিয়ে তো যেতে হবে। বিকল্পটা কি, আমাদের কথা বলতে হবে। আর সঙ্গে এই যে সংবিধান থেকে আরম্ভ করে গণতন্ত্রের বিরুদ্ধে এই যে স্বৈরাচারী আক্রমণ, একদলীয় শাসন কায়েম করার ফ্যাসিস্ট ছিল যে প্রচেষ্টা, এর বিরুদ্ধে বলতে দুটো মিলে চলুন আমরা মাঠে যাই। কালকে রাজি হয়েছে। কে বলছে প্রথম থেকে? এটা মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি, বামপন্থীদের পক্ষে। না, দেখা যাক, চিন্তা করি। আর কবে চিন্তা করবেন? আর তো 2 মাস পরে ভোট। চিন্তা করতে থাকুন, আপনারা চিন্তা করুন, আমরা আমাদের লাইনে আমরা যাব। তখন গিয়ে না, আমরা সবাই একসাথে যাব। 8টা-10টা মিটিং নাকি ভারতবর্ষের বিভিন্ন জায়গায় হবে, সিদ্ধান্ত হয়েছে। তার প্রশ্নটা কি, আমরা পার্লামেন্টের শক্তি বড় না, রাজ্যের যে আমাদের সরকার নাই, মানুষের জন্য তো আমরা ভাবি। আমরা তো শুধু আমাদের দলের জন্য ভাবি না, দেশের জন্য, মানুষের জন্য। এই ভাবনা থেকেই তো এই গঠনমূলক কথাগুলো, এগুলো 28 পার্টিতে গ্রহণ করেছে। এর মধ্যে হঠাৎ করে দেখা গেল এই ভদ্রমহিলা পশ্চিমবাংলার, তিনি গিয়ে প্রধানমন্ত্রী কে হবেন তার নাম ঘোষণা করে দিলেন। আরে অদ্ভুত! তার আগের দিন দিল্লি গেছেন, তার নাম, তাদের লোকরা, এগুলি হচ্ছে পরিকল্পিত। শিশু নাকি ভারতবর্ষের মানুষ? এখানে তার হয়ে পত্রিকায় আপনার প্রেস ব্রিফ করে বলছেন তাকেই প্রধানমন্ত্রী করতে হবে। এত অভিজ্ঞতা কার আছে? তিনি 3বারের মুখ্যমন্ত্রী, এর আগে 3বার কেন্দ্রের মন্ত্রী। ঠিকই তো, তিনি হোয়াট নট, তিনি কখনো বিজেপি, কখনো আরএসএস, কখনো কংগ্রেস, কখনো তৃণমূল, এরপরে কী হবেন তিনি জানেন। ঠিকই তো আছে, তাকেই প্রধানমন্ত্রী করতে হবে। তিনি কিছু বলছেন না। এখন তাকে যখন দিল্লি এয়ারপোর্টে নামলেন, অথবা কলকাতা এয়ারপোর্টে যখন প্লেন ধরতে যান, তখন জিজ্ঞেস করলো আপনার নাম, বলছে যে না না, এগুলি ভোটের পর আমরা ঠিক করব, কারণ এটা আগেই সিদ্ধান্ত হয়েছে। ফেস, তখন ফেস হচ্ছে 28 পার্টি, সঙ্গে আরও নতুন পার্টি আসলে তাদের যুক্ত হোক, এই সবার ফেসে আমাদের ফেস। হঠাৎ করে দেখা গেল আগের দিন বললেন এগুলি ভোটের পরে ঠিক হবে, মিটিং যখন মাঝামাঝি একটার পর একটা ভালো ভালো সিদ্ধান্ত নিচ্ছে, এগিয়ে যাবে, পজিটিভ মুভ করবে। 31শে ডিসেম্বরের মধ্যে বলছে সিদ্ধান্ত নিয়ে আপনারা সবাই যার যার রাজ্যে বসুন, বসে আলোচনা করুন কে কোন আসনে লড়বেন না লড়বেন। যদি কোথাও কোনো সমস্যা হয় সেগুলো আমাদের কাছে আনবেন, আমরা সবাই মিলে নেতৃত্ব আলোচনা করে সাহায্য করার চেষ্টা করব। একটার পর একটা প্রসিড করেছে। হঠাৎ করে বললেন আমার একটা প্রস্তাব আছে। আমি তো প্রথম এটা যখন ইয়েতে ফেসবুকে দেখছি, আমি ব্যাপারটা কি, এবং তার সঙ্গে কাকে জড়ো করলেন? দিল্লির মুখ্যমন্ত্রীকে। তার সঙ্গে আগে থেকে তার খাতির আছে, এটা আমি জানি। হ্যাঁ, এখন প্রস্তাব করে দিলেন যে কংগ্রেস দলের যিনি এখন সভাপতি, তিনি তো পেছনে বড় অংশের মানুষ, তাদের প্রতিনিধিত্ব করেন, তাকেই প্রধানমন্ত্রীর মুখ হিসেবে ঘোষণা করো। এই ভদ্রলোক পারলে তখন মাইক হাতে নিয়ে দাঁড়িয়ে যান, বলছেনটা কি, আগে জিতুন, তারপরে প্রধানমন্ত্রীর কথা ভাবুন, ভোটটা আগে করুন না। কে বলেছে আপনাকে এই সমস্ত কথা বলতে? এবং বাইরে তো আমি দেখলাম সবার ধারণা হচ্ছে এটা সবাই সমর্থন করেছে, সবাই বিরোধিতা করেছে। বলে এটা কি আলোচনা হচ্ছে? এটা তো আলোচনার বিষয় নিয়ে তো আগেই ঠিক হয়ে গেছে। ইলেকশন ফার্স্ট ইউ অ্যাচিভ ইউর মেজরিটি, দেন ইউ সিট টুগেদার অ্যান্ড ফাইনাল হুইল উইথ দি প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া। এখন এই আলোচনা, এগুলো তো মনে হচ্ছে ভেতর থেকে এই সুতা কাটার একটা চেষ্টা, ষড়যন্ত্র। কেউ কেউ বলতে শুরু করেছেন, অস্বীকার করা যাবে না, এই অনেক কিছু ঘটবে। কিন্তু মূল কথা কি, মাসেস চাইছে না বিজেপি, আরএসএস, বিশ্ব হিন্দু পরিষদ। বলে এরকম পরিস্থিতিতে কিন্তু এই যে এর বিরুদ্ধে যে ঐক্য, এই ঐক্য গড়ে তোলার যে প্রবণতা, এটাকে সংহত করতে হবে আমাদের রাজ্য। এবং এই যে কাজটা, এই কাজের মধ্য দিয়ে আমরা চুনির প্রতি শ্রদ্ধা দেখাতে পারবো। আমাদের রাজ্যে এখন কি হচ্ছে, আগামী 25 তারিখ মিছিল হবে। কিসের মিছিল? আরএসএস এর নির্দেশে বিশ্ব হিন্দু পরিষদের সাথে যোগাযোগ রেখেই সম্ভবত
কি হচ্ছে, তারা 25 তারিখ মিছিল করবে না আগরতলায়। দাবিটা কি? ট্রাইবেল যারা ধর্মান্তরিত হয়ে খ্রিস্টান হয়েছে তাদেরকে আর ট্রাইবেল বলা যাবে না, তারা কোনো রিজার্ভেশনের সুযোগ পাবে না। সংবিধানে তো এরকম নাই। সংবিধান তো ধর্মের ভিত্তিতে রিজার্ভেশন হয় না। এটা তার সামাজিক অবস্থা, অর্থনৈতিক অবস্থা, এই ভিত্তিতে আইডেন্টিফাই করেছে। শিডিউল মিনস হোয়াট? এটা একটা তালিকার মধ্যে এদের না এই কমিউনিটিগুলিকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এখানে তো কে কোন ধর্ম করে এই প্রশ্ন তো ছিল না। হঠাৎ করে এই প্রশ্নটা কেন আসছে? ভারতবর্ষের বাছাই করা কতগুলো জায়গা ট্রাইবেল অধ্যুষিত, ট্রাইবেল নন ট্রাইবেল মিশ্রিত গণতান্ত্রিক শক্তিকে বিকশিত করার চেষ্টা করছে। সেই জায়গায় এই স্লোগানগুলি নিয়ে বিভাজন তৈরি করার চেষ্টা করছে। 25 তারিখ কি? জেসাস খ্রিস্টের জন্মদিন, আন্তর্জাতিক উৎসব এটা। যদিও খ্রিস্টানদের এখন আমাদের রাজ্যে, সারা পৃথিবীতে যেটা দেখা যাচ্ছে, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সবাই এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, আনন্দ অবগাহন করেন। এই তারিখে কোথায় খ্রিস্টান ধর্মের অবলম্বী যারা, তারা নানা ধরনের সেবামূলক কাজ করে, অনুষ্ঠান করে, সাংস্কৃতিক অনুষ্ঠান করে, মানুষকে নানা বিষয় দিয়ে সাহায্য করার চেষ্টা করে। সেই দিন তোমরা আগরতলা থেকে মিছিল করবে, করে এই স্লোগান দেবে, এটা অর্থের প্রভোকেশন, এটা পরিকল্পিত, এটা বিভাজন তৈরি করা। ওই একটা নতুন তৈরি করা সংগঠন, যেমন আপনার গত এডিসি মিটিং থেকে, এডিসি ইলেকশন থেকে শুরু করে এই বিধানসভা নির্বাচনে দেখলেন এই বিজেপিকে সরকারে টিকে থাকতে কীভাবে সাহায্য করলো, বামপন্থীদের দিকে যাতে ট্রাইবেলদের ভোট না আসে। এটা করে যখন পারছে না, ভুল যখন বাঁধছে, তাদের র্যাঙ্ক অ্যান্ড ফাইলের মতো যখন মোহমুক্তি ঘটছে, তখন আরেক দিক থেকে ইন্টার ট্রাইবেল রাইভেলরি তৈরি করার চেষ্টা করছে। অর্থাৎ ট্রাইবেলদের মধ্যে যারা খ্রিস্টান, ট্রাইবেলদের মধ্যে যারা নন খ্রিস্টান, এদের মধ্যে বিরোধ বাঁধিয়ে দেওয়ার চেষ্টা করো। এটাই তো লাইন বিজেপির, এটাই লাইন আরএসএসের, এটাই ফেসিবাদী দৃষ্টিভঙ্গি। এটা বুঝতে হবে। এই নতুন কায়দাতে তারা একদলীয় শাসন ভারতবর্ষের মধ্যে বুঝিয়ে রাখার চেষ্টা করছে। এটা মেনে নেওয়া যাবে না। এটা তো আমরা কয়েকজন মেনে নেওয়া যাবে না বললে হবে না, মানুষকে জড়ো করতে হবে। কাজে এই জড়ো করার কাজটা ত্রিপুরায় আমাদের করতে হবে, লাল ঝান্ডা কাঁধে নিয়ে। এরকম জায়গায় চুনি যদি বেঁচে ঘরেও থাকতেন, মিটিংয়ে নাও যেতেন, এই প্রশ্নে আমরা এখানে কিছু করতে চাই, আপনার কি পরামর্শ, এই পরামর্শটা সহায়ক হতো। তাকে আমরা হারিয়েছি। এখন তো চুল ছিললে চলবে না, চোখের জলে বুক ভাসালে চলবে না। ওটা মনে রেখে, যেটা আমি আগে বলেছি, আজকের পরিবর্তিত পরিস্থিতিতে দেশের স্বার্থে, রাজ্যের স্বার্থে দুটো সম্পৃক্ত আমাদের কাজের গতি অনেক বেশি বাড়াতে হবে। বিশেষ করে আমি জিরেনা পার্টির নেতৃত্বকে এখানে লক্ষ্য করছি, রানীর বাজারের কমরেডরা এখানে এসেছেন, তাদের উদ্দেশ্যে আমি বলবো, নিজের পায়ে দাঁড়ান, নিজের কমরের শক্তি বাড়াবার চেষ্টা করুন। কি হচ্ছে, কি দেখা যাচ্ছে? একটা অংশ ওখানে কোনো প্রোগ্রামে অংশগ্রহণ করে না, আগরতলায় করে। এই মিটিংটা রানীর বাজার করতে বলে খুব ভালো হতো, কিন্তু করলে আপনারা যারা এসছেন তার 4 ভাগের 1 ভাগও সেখানে যেতেন না। সঠিক সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু তারা আসছেন, পত্রিকা কিনছেন, পয়সা দিচ্ছেন, পার্টিকে চাঁদা দিচ্ছেন, প্রকাশ্যে আসতে পারছেন না। আর একটা অংশ কি বলছেন, একটু অপেক্ষা করুন, একটু দেখি না। প্রথম করলেন 23-এর নির্বাচন দেখবেন, তো হলো না। এখন বলছে 24-এর নির্বাচন, এটাও যখন হবে না, তারপর কি বলবেন, সমাজতন্ত্র দেখবেন নাকি? এটা সুবিধাবাদী, এরা গাছের টক খাবে, তলার টক উড়াবে। এরা বামফ্রন্ট সরকার থাকার সময় যেমন সুযোগ নিয়েছে, এখন সুযোগ সন্ধানের দৃষ্টি নিয়ে শাসন ক্ষমতায় যারা আছেন তাদের সঙ্গে কোনো না কোনোভাবে যোগাযোগ রক্ষা করে আর কি সুযোগ নেওয়া যায়। আবার পার্টির সঙ্গে যোগাযোগ রাখছে, মাঝে মধ্যে চাঁদা টাদা দিচ্ছেন, মেম্বারশিপে রিনিউ করছেন, লেবির টাকা এদিক সেদিক করে সবটা হিসাব না দিও কিছু দেন, একটু ছুঁয়ে রাখি, যদি কোনো কারণে আবার সরকার চলে আসে তখন আমাদের যাতে ছুঁড়ে ফেলতে না পারে। এদেরকে ছাড়ুন তো, কত এদের পেছনে ছুটবেন? সময় কেন নষ্ট করছেন? এটা করবেন না, পরিষ্কার বলছি। যারা করছেন সাহস নিয়ে, ঠিক আছে, ওখানে মিছিল করতে পারছে না, অফিসটা খুলতে পারছে না, এখানে এসে তো করছে, যোগাযোগ রাখছে তো। কী করতে হবে বলুন তো, কী করতে পারি বলুন তো? এদেরকে নিয়ে নতুনদের আনার চেষ্টা করুন। তাদের সঙ্গে আমাদের খারাপ ব্যবহার করার দরকার নেই। কেন তাদের পেছনে ঘুরে আপনি সময় নষ্ট করবেন? আর কত করলেন তো 6 বছর। কাজে এটাও বুঝতে হবে, এই সমস্ত ভাবনা নিয়ে কাজে এগোতে হবে। সময় কিন্তু বেশি হাতে নেই, এখন গা ঝাড়া দিয়ে নামতে হবে। পরিস্থিতি 18-এর পর যা ছিল 23-এর পর তা নাই।
দেশের অবস্থাও সেই জায়গা নেই। কালকের মিটিং তো একটা ইঙ্গিত, এটা মাথায় রাখতে হবে। এর মধ্য দিয়ে চুনির প্রতি আমরা আমাদের শ্রেষ্ঠ শ্রদ্ধা, ভালোবাসা, নিদর্শন আমরা স্থাপন করার চেষ্টা করব। এই কথাগুলো বলে আমি আমার কথা বলা শেষ করছি। ভালো থাকবেন। আমার নমস্কার।